বর্তমান পরিস্থিতিতে ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এই অবস্থান আইসিসিকে বোঝাতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেছেন উপদেষ্টা। ভারতের টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলতে যাবে কি যাবে না সেই বিষয়ে বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে উপদেষ্টা এই কথা জানান। বৈঠকে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, আমরা সেখানে খেলতে চাই। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই অপারগতা জানান। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকালী আইনজীবী ইউনুস আলী আকন্দ। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনতে অপারগতা জানিয়েছেন। এরপর আমি আবেদনটি বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জমা দিয়েছি। এর আগে গত 5 জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টে এই রিটটি দায়ের করেন। রিট আবেদনে গত 11 ডিসেম্বর প্রকাশিত একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একই সঙ্গে রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে। এই রিটে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি কোনো ক্রমে লঙ্ঘন করা হবে না, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সফর সংশ্লিষ্ট জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করেছে বিএনপি। তারেক রহমানের সম্ভাব্য কর্মসূচিতে দেখা যায়, 11 জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা থেকে রওনা দিয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত্রি যাপন করবেন। 12 জানুয়ারি বগুড়া থেকে বের হয়ে রংপুর হয়ে দিনাজপুর, পরে ঠাকুরগাঁওয়ে রাত্রি যাপন করবেন। 13 জানুয়ারি ঠাকুরগাঁও থেকে বের হয়ে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট হয়ে রংপুর রাত্রি যাপন করবেন। 14 জানুয়ারি রংপুর থেকে সরাসরি বগুড়ায় আসবেন, সেখান থেকে ঢাকায় ফিরবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাইদ ও মরহুমা তৈয়বা মজুমদার সহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কবর জিয়ারত এবং দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। সেই সঙ্গে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বুধবার সকাল 9টায় রাজধানীর বসুন্ধরায় অবস্থিত জামায়াতের আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনির নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দলটি এ সময় উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের দক্ষিণ এশিয়া বিভাগের উপপ্রধান মনিকা বাইলাইতে। সাক্ষাৎকালে আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান। মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী রোববার দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের একক বেঞ্চ এ আদেশ দেন। এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগের গঠনের বিষয়ে আজ শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু পলাতক আসামি জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের চিঠি ইস্যু না হওয়ায় শুনানির জন্য নতুন তারিখ ধার্য করা হয়। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পলকের পক্ষে ছিলেন আইনজীবী লিটন আহমেদ।
এদিন সকালে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে জুনায়েদ আহমেদ পলককে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। গ্রেফতার হয়ে দীর্ঘদিন ধরে তিনি কারাগারে রয়েছেন। তবে মামলার অপর আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক থাকায় 17 ডিসেম্বর স্টেট ডিফেন্স নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল 1। দেশের উত্তরাঞ্চলে শীত আসে মৌসুমের শুরুতেই, তবে দেশের একেবারে দক্ষিণের উপকূলীয় জেলা সাতক্ষীরায় শীত সাধারণত একটু দেরিতে আসে এবং তীব্রতাও তুলনামূলক কম থাকে। কিন্তু চলতি শীতে সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। শীত শুরু হতে কিছুটা দেরি হলেও তীব্রতায় তা ছাড়িয়ে গেছে গত 50 বছরের সব রেকর্ড। সাতক্ষীরায় চলতি শীত মৌসুমে তীব্র শীতার্থ পরিস্থিতি বিরাজ করছে। জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানিয়েছেন, বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস, যা গত 50 বছরের সর্বনিম্ন। এদিন বাতাসের আর্দ্রতা 98% উপরে রেকর্ড করা হয়েছে। পূর্বের বছরের তুলনায় এবার তাপমাত্রা অনেক কম। চলতি শীতে কয়েকটি শৈত্যপ্রবাহ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে, যার কারণে ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। ইরানে টানা 10 দিনের বিক্ষোভে অন্তত 36 জন নিহত হয়েছেন, যা জানিয়েছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি। নিহতদের মধ্যে 34 জন বিক্ষোভকারী ও 2 জন নিরাপত্তা সদস্য। তবে ইরানি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি। বিক্ষোভে দেশটির 31 প্রদেশের মধ্যে 27টিতে ছড়িয়ে পড়েছে। চলমান অস্থিরতায় 60 জনের বেশি আহত এবং 2076 জন গ্রেফতার হয়েছেন। বিক্ষোভ শুরু হয় গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরানি মুদ্রা রিয়ালের পতন এবং মূল্যস্ফীতির প্রতিবাদে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন। নিরাপত্তা বাহিনীকে টিয়ার গ্যাস নিক্ষেপ করতে দেখা যায়। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সতর্ক করেছেন, শত্রুর কাছে মাথা নত হবে না, তবে বৈধ উদ্বেগ প্রকাশকারীদের কথা শোনা হবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রক্ষা করার আহ্বান জানিয়েছেন। 2022 সালে মাহসা আমিনির মৃত্যুর পরের আন্দোলনের তুলনায় এবারের বিক্ষোভ ব্যাপক। চাঁদপুরের ধনাগোদা নদীর ওপর নির্মিত মতলব সেতুর এক্সপানশন জয়েন্টে ফাটল দেখা দেয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিনে ভারী যানবাহন চলাচলের সময় সেতুতে কম্পন অনুভূত হচ্ছে। স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক ভূমিকম্পের পর ফাটল আরও বড় হয়েছে এবং সেতুর মাঝখানের ফাঁকা জায়গা এখন চোখে পড়ার মতো। সেতুর অ্যাপ্রোচ সড়কের মাটি ও বালু সরে গিয়ে বারবার বড় গর্তের সৃষ্টি হচ্ছে। এদিকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ধনাগোদা নদীর ওপর নির্মিত এই সেতুটি 2018 সালে 92 কোটি টাকা ব্যয়ে চালু হয়। সেতু চালুর পর থেকেই প্রতি বছর দুই পাশের সংযোগ সড়কের বালু মাটি ধসে বড় গর্তের সৃষ্টি হয়। এখন এই যে 4 আঙুলের বেশি হয়ে যাচ্ছে, তাও মানে বেশি 4 আঙুল থেকেও বেশি দেখা যাচ্ছে যে ফাটল। সাম্প্রতিক ভূমিকম্পের পর সেতুর 7টি স্প্যানের মধ্যে মাঝখানের 2টি স্প্যানের এক্সপানশন জয়েন্টে বিটুমিন খসে পড়ে। এতে ফাঁকা জায়গা বেড়ে গিয়ে ফাটলের মতো দৃশ্য তৈরি হয়। স্থানীয়রা জানান, ভারী যানবাহন চললে সেতুতে কম্পন অনুভূত হয়। এছাড়া সঠিকভাবে সংস্কার কাজ না হওয়ায় সেতুর অ্যাপ্রোচ সড়কের মাটি ও বালু সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হচ্ছে। আমাদের এই ঢাকা যাতায়াত করার জন্য একটা গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন এখানে অসংখ্য গাড়ি যাতায়াত করে, ভারী যানবাহনও যাতায়াত করে। তো এই যে ফাটলটা দেখছেন, এটা আসলে একসময় প্রায় 2 আঙ্গুলের মতো ছিল। প্রথম যখন আমরা এই যে ভূমিকম্প হওয়ার সময় এটা 2 আঙ্গুলের মতো দেখা গেছে, আর এখন প্রায় 4 আঙ্গুলের বেশিও ফাটল দেখা যাচ্ছে। ভূমিকম্পের পর থেকে সেতুর মাঝখানে ফাটল তৈরি হয়েছে, ফলে ভারী যানবাহন গেলে কেঁপে ওঠে। এটা ফাঁক ছিল, মানে ভূমিকম্প হওয়ার পর থেকে দিন দিন ফাটলটা বড় হইতে আছে, আর দিন দিন 5-6 ইঞ্চি বড় হইতে আছে। এটা অনেকই বড় হয়েছে করলাম দাদা, আমরা আপনি করি দিন দিন বড় হইতেছে করলাম, কমন এটা বাড়তি আছে, এটাই সমাধান করতে হবে। চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাহিনুর রহমান জানান, এটি কোনো কাঠামোগত ফাটল নয়। সেতু নিয়ম অনুযায়ী এক্সপানশন জয়েন্ট রাখা হয়। তাপমাত্রা পরিবর্তনের কারণে ফাঁকা জায়গা বড় বা ছোট হতে পারে। এক্সপার্ট টিম ইতোমধ্যে পরিদর্শন করেছে এবং প্রতিবেদনের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শীতের কারণে বা অতি ঠান্ডার কারণে আমাদের এক্সপানশন জয়েন্ট একটু বড় মনে হতে পারে, কিন্তু এটাতে আমাদের কোনো সমস্যা মনে হচ্ছে না। তবে যদি গরমকালে এরকম ফাঁক থেকে থাকে তাহলে আমরা মেরামত করে দেব। ফাটল ও কম্পনের কারণে চালকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় বাসিন্দারা আশা করছেন দ্রুত সংস্কার কাজ সম্পন্ন হবে যাতে দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। মাগুরার ইছাখাদা এলাকায় গরুচোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মোহাম্মদ আকিদুল হোসেন। বুধবার সকাল ৮টার দিকে মাগুরা ২৫০ সুচা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় সম্প্রতি গরু চুরির ঘটনা বাড়ায় মানুষের মধ্যে উত্তেজনা ছিল। বুধবার ভোর ৪:৩০টার দিকে টেঙ্গাখালী এলাকা থেকে গরু চুরি করে পালানোর সময় ২ থেকে ৩ জনকে স্থানীয়রা ধাওয়া করে। এ সময় ইছাখাদা পশ্চিমপাড়া এলাকা থেকে একজনকে আটক করা হয়। পরে তাকে গরুচোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আকিদুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে নিহতের পরিবার অভিযোগ অস্বীকার করেছে। আকিদুলের স্ত্রী অদিফা বলেন, তার স্বামী গরু চুরির সঙ্গে জড়িত নন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের ছেলে সানমনও অভিযোগ করে বলেন, তার বাবার বিরুদ্ধে চুরির অভিযোগ সাজানো। অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলি সাদিক জানান, ঘটনার তদন্ত চলছে। প্রকৃত সত্য উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বলিছে যে মানে আমি আসতেছি ঢাকাতে, আমার এসে নিয়ে যাও। তার ছেলে আবার কয়েছে যে আপু আমি আসতেছি। ছেলে আসার খানিকক্ষণ আগে এসে মারি ফেলছে। তারপরে আমার বোনের কাছে বলে ফোন দিয়ে বলিছে, তুমি 2-3 লাখ টাকা দাও। দেখো আমার বোন বলেছে আমি টাকা কোনে পাবো, আমি এত টাকা, আমার স্বামী তো ঢাকায় ছিল, এই আমি জানি। মানে আগে মার্ডার হয়েছিল, ওনার বাচ্চা ছাড়া মার্ডার করেছিল, সেই মার্ডারে কোনো গরু পাইনি। ওই জায়গাতে গরু পাবে, কোনো গরু পাইনি। লাস্টে আমার বোন দেয় পুলিশের ফোন দেয়, ফোন দেওয়ার পরে তাই পুলিশে উদ্ধার করে। আজ ভোর 5টায় আকিদুল নামের এক চোর সদরের ইসাকাদা এলাকায় একটি বাড়িতে চুরি করতে যায়। চুরি করতে যাওয়ার সময় সে ছাগলটিকে শব্দ করছিল, গলা টিপে মেরে ফেলে এবং গরুটি চুরি করতে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা তাকে ধরে ফেলে এবং গণদোলায় দেয়। তো ট্রিপল লাইনের খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে এবং সদর হসপিটালে নিয়ে আসার পর সে মৃত্যুবরণ করে। তার বিরুদ্ধে কিন্তু গরু চুরি মামলা আছে এবং সে কিন্তু পেশাদার চোর। আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা। চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর সমন্বয় অভিযান পরিচালনা করে 5টি প্রতিষ্ঠানকে 90,000 টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চান্দ্রাবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন চাঁদপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযান চলাকালে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যদ্রব্য প্রস্তুত এবং বিক্রির অপরাধে চিটাগং বেকারিকে 20,000 টাকা এবং একই অপরাধে 7 বেকারিকে 5,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে আদর্শ ফার্মেসিকে 30,000 টাকা, মেরসাদ শাহ মেডিকেল হলকে 20,000 টাকা এবং বেঙ্গল মেডিকেল হলকে 15,000 টাকা জরিমানা করা হয়। চাঁদপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানের অংশ হিসেবে নিয়মিত মনিটরিং কার্যক্রমের আওতায় অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয় এবং ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়। আমন ও বোরো ধান চাষের ফাঁকে পতিত জমিকে আয়বহুল করে তুলেছে বাড়ি সরিষা বীজ। 75 থেকে 80 দিনে ঘরে তোলা যায় এই স্বল্পমেয়াদী জাত, যা বিদ্যমান সরিষার তুলনায় 10 থেকে 15% বেশি ফলন দেয়। সিরাজগঞ্জে প্রদর্শনী ও কৃষকের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি মধু চাষেও উৎসাহ বেড়েছে তাদের। নাজমুল হোসেনের তথ্যচিত্র, বিস্তারিত জাগো রিপোর্টে। আমন ও বোরো ধানের 2 মৌসুমের মধ্যবর্তী সময় খুবই স্বল্প, ফলে দীর্ঘদিন ধরে এ সময় দেশের বিপুল পরিমাণ জমি অনাবাদি থাকত। সেই বাস্তবতা বদলে দিচ্ছে স্বল্প মেয়াদী সরিষা চাষ। কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন জাত বাড়ি সরিষা বীজ এখন 2 ফসলের মাঝের ফাঁকা সময়কে লাভে পরিণত করেছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত এই জাতটি 75 থেকে 80 দিনের মধ্যেই ঘরে তোলা যায়। বিদ্যমান জাতের তুলনায় 10 থেকে 15% বেশি ফলন দেয় এবং লবণাক্ততা ও খরা সহনশীল হওয়ায় জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকাতেও সম্ভাবনা তৈরি করেছে। সিরাজগঞ্জে পার্টনার প্রকল্পের সহায়তায় মাঠ পর্যায়ে সম্প্রসারণ শুরু হওয়ায় দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে নতুন এ জাত। সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের যমুনার চর পূর্ব মোহনপুর গ্রামে 100 বিঘা জমিতে বাড়ি সরিষা বীজের বড় প্রদর্শনী দেয়া হয়েছে। 35 জন কৃষকের জমিতে চালু হওয়া এই প্রদর্শনীতে বীজ, সার ও আধুনিক প্রযুক্তি সরবরাহ করা হয়।
বাড়ির গবেষণা কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, প্রতি বিঘায় 6 থেকে 7 মণ ফসলের আশা করা হচ্ছে। সরিষা কাটার পরই একই জমিতে বড় আবাদ সম্ভব হবে। স্থানীয় কৃষকরা জানান, আগে আমন কাটার পর জমি পতিত থাকত, এবার সেই জমি আয় এনে দিচ্ছে। সরিষা সম্প্রসারণের সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জে মধু চাষও সমৃদ্ধ হচ্ছে। জেলা কৃষি বিভাগ জানায়, এবছর 90,550 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রায় 1,46,000 টন সরিষা উৎপাদনের আশা করা হচ্ছে। আমরা প্রচলিতভাবে বাড়ি সরিষা 14, 15, 17 অধিক জনপ্রিয়। এই জাতগুলোর থেকে বাড়ি সরিষা 20 যেটি, সেটির ফলন অত্যন্ত বেশি। আমাদের যে প্রচলিত জাত আছে বাড়ি সরিষা 14, 15, 17, সেগুলো গড়ে 4 থেকে 5 মণ, সর্বোচ্চ 6 মণ ফলন। এই 20-এর ফলন আমরা আশা করতেছি 7 থেকে 8 মণ হবে, এবং এর যে জীবনকাল বাড়ি সরিষা 14 এবং 17-এর কাছাকাছি। কৃষি কর্মকর্তাদের মতে, বাড়ি সরিষা 20 মাঠে ছড়িয়ে পড়লে ভোজ্য তেল উৎপাদন বাড়বে, আমদানি নির্ভরতা কমবে এবং আরও গতিশীল হবে গ্রামীণ অর্থনীতি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ভোলায় টানা কয়েকদিন ধরে বইছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা এবং তীব্র শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন। চারদিক ঢেকে রয়েছে ঘন কুয়াশায়। বুধবার ভোলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। ভোলা জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বুধবার সকাল 9টা পর্যন্ত ভোলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল মঙ্গলবার ছিল 13.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল রাত থেকে বুধবার সকাল 10টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা ছিল ভোলার চারদিক। সকাল থেকে কুয়াশার শিশির ঝরছিল। সকাল 10:30টা পর্যন্ত ভোলায় সূর্যের দেখা মেলেনি। মনে করেন বাড়িতে যেহেতু কুয়াশা পড়ুক আর যায় পড়ুক, আপনাদের পাড়ার বাড়িতে দেন কুয়াশার ভিতরে অনেক লোক আছে চাকরিজীবীরা, তারা বাসায় বা ঘুমাইতেছে, কিন্তু আমরা তো পাড়ার ভাবে ঠিক 7টার সময় উঠতে ভোলাতে পড়তে হয়, কারণ আমরা দৈনিক কাজ করতে হয়। দৈনিক কামলা না দিলে মনে করেন আমার পেটে বাদ যাইতেছে। এত শীত এত ঠান্ডা, তারপরেও আমাকে পেটের ঠান্ডায় আমরা গাড়ি নিয়ে বাইর হয়েছি, বুঝছেন? তাহলে গাড়ি নিয়ে না যদি বাইর হই তাহলে আমরা খাইবো কি করে চলুন? সেই জন্য এত শীতের ভিতরেও, প্রচণ্ড শীতের ভিতরেও আমরা গাড়ি নিয়ে বের হয়েছি। পেটের যায় তো বাড়িতে এখন আমরা তো কষ্টে থাকলেও বাইরে হওয়া ছাড়া আমাদের উপায় তো নাই। কুয়াশা রাস্তায় অবস্থায় গাড়ি চালাই, বাতি জ্বালাই, গাড়ি চালাই, প্রচুর কুয়াশা, কুয়াশা। উত্তরের জেলার নওগাঁর উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। বুধবার সকালে জেলায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.7 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন পারদ। গত মঙ্গলবারও এই তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমে যাওয়ায় তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নওগাঁর বদলগাছি কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে আজ সকাল 9টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা 6.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সন্ধ্যার পর থেকেই পুরো জেলা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে। উত্তরের হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কয়েক গুণ বেড়ে গেছে। দিনের বেলাতেও অনেক সময় সূর্যের দেখা মিলছে না, ফলে ঘন মেঘ আর কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। রাস্তাঘাটে ছোট বড় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। নওগাঁর বদলগাছি কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, জেলায় আজ সকাল 9টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা 6.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বনিম্ন। আকাশে মেঘ এবং বাতাস থাকায় শীতের তীব্রতা বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা কেমন থাকবে তা এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না। আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ 2026 উপলক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বিসিবির উদ্বেগের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রতিক্রিয়া পাওয়া গেছে। আইসিসি নিশ্চিত করেছে, টুর্নামেন্টে বাংলাদেশের পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে তারা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তা সংক্রান্ত যে উদ্বেগগুলো বিসিবি প্রকাশ করেছে সেগুলো সমাধানে তারা বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। এদিকে গণমাধ্যমের কিছু রিপোর্টে যেসব আলটিমেটাম নিয়ে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে বিসিবি জানিয়েছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ 2026 উপলক্ষে ভারতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উত্থাপিত উদ্বেগের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়া গেছে।
বিসিবিকে পাঠানো বার্তায় আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করতে তারা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তা সংক্রান্ত যে উদ্বেগগুলো বিসিবি প্রকাশ করেছে সেগুলো সমাধানে বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলেও জানিয়েছে আইসিসি। একই সঙ্গে ইভেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির মতামত ও প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে গ্রহণ ও বিবেচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে গণমাধ্যমের একটি অংশে প্রকাশিত কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এই বিষয়ে বিসিবিকে নাকি আইসিসির পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে এই ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসির সঙ্গে হওয়া যোগাযোগের প্রকৃত বিষয়বস্তু বা ভাষার সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুনরায় উল্লেখ করেছে যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের নিরাপত্তা, সুরক্ষা ও সামগ্রিক কল্যাণই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই লক্ষ্যকে সামনে রেখে বিসিবি, আইসিসি এবং সংশ্লিষ্ট আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক, সহযোগিতামূলক ও পেশাদার মনোভাব নিয়ে আলোচনা চালিয়ে যাবে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে 21 লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণালংকার জব্দ করেছে বিমানবন্দর এয়ার ফ্রেট কাস্টমস শাখা ও এফসেক। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG148 এর যাত্রী মোহাম্মদ আবু জাহেদের ব্যাগেজ কার্গো টার্মিনালে স্ক্যানিং করার সময় স্বর্ণের মতো বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরে স্বর্ণকার দিয়ে নিশ্চিত হওয়া যায় এগুলো অবৈধভাবে নিয়ে আসা স্বর্ণালংকার। এ সময় সিএনএফ এজেন্টের উপস্থিতিতে এসব স্বর্ণালংকার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণালংকারের পরিমাণ 120 গ্রাম, যার বাজার মূল্য প্রায় 21 লাখ টাকা বলেও জানিয়েছেন মোহাম্মদ ইব্রাহিম খলিল। হাড়কাঁপানো শীত ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে মেহেরপুর জেলার জনজীবন। টানা শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা ও কম তাপমাত্রার কারণে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় স্থবির। চলতি শীত মৌসুমে আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, বুধবার সকাল 6টায় মেহেরপুরে তাপমাত্রা নেমে আসে 7 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসের আর্দ্রতা ছিল 97%, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কম থাকায় শীত অনুভূত হচ্ছে বেশি। এর সঙ্গে উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। তীব্র শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। দিনমজুর, ভ্যান ও রিকশা চালকরা জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে কাজে বের হচ্ছেন। অনেকেই খড় কাঠ জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। কুয়াশার কারণে সড়ক যোগাযোগেও ঝুঁকি বেড়েছে। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বাড়ছে। এই অবস্থায় প্রশাসন ও বিভিন্ন সংগঠন শীত বস্ত্র বিতরণ শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় এখনো কম বলে মনে করছেন স্থানীয়রা। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে $200 কোটি মূল্যের অপরিশোধিত তেল সরবরাহ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কারাকাস ও ওয়াশিংটন এই সংক্রান্ত চুক্তিতে পৌঁছেছে। এর ফলে ভেনেজুয়েলার তেল সরবরাহ চীনের বদলে যুক্তরাষ্ট্রের দিকে যাবে এবং দেশটি বড় ধরনের তেল উৎপাদন হ্রাস এড়াতে পারবে। ট্রাম্প দাবি করেছিলেন, ভেনেজুয়েলার তেল শিল্পে মার্কিন কোম্পানিগুলোর প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে, না হলে সামরিক হস্তক্ষেপের ঝুঁকি থাকবে। তার আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞার কারণে গত ডিসেম্বরের মাঝামাঝি থেকে লাখ লাখ ব্যারেল তেল ট্যাঙ্কার ও স্টোরেজে আটকা পড়েছিল। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের উপর চাপ বৃদ্ধির অংশ হিসেবে দেশটির উপর অবরোধ আরোপ করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ভেনেজুয়েলার শীর্ষ কর্মকর্তারা অপহরণ বলে অভিহিত করেছেন এবং তেল সম্পদ চুরির অভিযোগ তুলেছেন। ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, ভেনেজুয়েলা 3 থেকে 5 কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে দেবে। তিনি বলেন, এই তেল বাজার দরে বিক্রি হবে এবং আয় হবে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মানুষের কল্যাণ ব্যবহারের জন্য। দীর্ঘ প্রায় 1.5 যুগের নির্বাচন শেষে দেশে ফেরার পর ঢাকার বাইরে প্রথম সফরে বের হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার সড়ক পথে বগুড়া যাওয়ার পথে তিনি সিরাজগঞ্জে জেলা বিএনপি আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেবেন। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। ঢাকার বাইরে সিরাজগঞ্জে তারেক রহমানের প্রথম সফর হতে যাচ্ছে বলে দলীয় নেতাকর্মী ছাড়াও জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। আমাদের জনাব তারেক রহমান
এই ঢাকার বাইরে প্রথম সিরাজগঞ্জ আসতেছে। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আর বিশেষ করে আপনাদের কালিয়াহরিপুর ইউনিয়নে আসতেছে। হ্যাঁ, যদিও সিরাজগঞ্জ জেলায়, কিন্তু এটা সৈয়দাবাদ কালিয়াহরিপুর ইউনিয়ন। আমাদের একটা টার্গেট আছে, এখানে দেশটির বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবে। হ্যাঁ, তার রুহের মাগফিরাত কামনা করা হবে। সেই জন্য এই এলাকার যত মাদ্রাসা আছে, পুরা সিরাজগঞ্জ জেলার যত মাদ্রাসা আছে, সকল মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদেরকে হাজির করতে হবে। আমার কিন্তু এটা অনেকদিন আগের থেকে আমার একটা স্বপ্ন ছিল যে তারেক রহমানের এই বিশেষ করে আপনার যে টুকুবের সাথে আমরা সবসময় কথা হয়েছি যে বিশেষ করে কওমি মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদেরকে নিয়ে চেয়ারম্যান সাহেব একটা প্রোগ্রাম করানো। সবকিছু মিলিয়ে দিচ্ছে কিন্তু আল্লাহ, যেহেতু আল্লাহ মিলিয়ে দিচ্ছেন, অতএব আপনাদেরকে কিন্তু অর্গানাইজটা ওইভাবেই করতে হবে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, এবার আপনারা কেন্দ্র পাহারা দেবেন, কেন্দ্র দখল করতে এলে তাদের প্রতিহত করবেন। মঙ্গলবার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে বিরাল্লা এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় জামাত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। ব্যবহার করব কি করব না করব, ওই দিন কি আমরা টাকার কাছে বিক্রি হব না, টাকার কাছে বিক্রি হব না। আপনি যদি একদিন টাকার কাছে বিক্রি হন, তাহলে নেতা যদি একদিন আপনার পিছনে টাকা নিয়ে ঘুরতে হয়, 5 বছর নেতার পিছনে আপনাকে টাকা নিয়ে ঘুরতে হবে। নেতা একদিন ঘুরে আপনার কাছে 1000 টাকার একটা নোট নেয়া, আর 5 বছর আপনি নেতার কাছে ঘুরেন কত 1000 টাকা নোট নেয়া। জন্ম নিবন্ধনও টাকা, মৃত্যু সনদও টাকা, ইউনিয়ন পরিষদও টাকা, এনআইডির সংশোধনও টাকা, বিধবা ভাতা তুলতে গেলেও টাকা, সব কিছুতে টাকা দিতে হয়, হয় কি হয় না? যখন জিজ্ঞেস করেন কি ও তোমার না ভোটে বানাইলাম, তাহলে টিয়া কি আর আমি কি ভোটে হইছিনি, টিয়াটা দিচ্ছ না তুমি, কয় কি কয় না, কয় না? এবার কি আমরা এই টাকার কাছে বিক্রি হবো? আর যে টাকা দিতে আসবে তাকে আমরা প্রত্যাখ্যান করব কি করবো না? কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিলমাকসা জলমহলের দখল ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমির হোসেন সোহেল সহ 4 জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত 8টার দিকে উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের লাউরা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতদের অভিযোগ, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের নেতৃত্বে তার অনুসারীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এই হামলা চালায়। দীর্ঘদিন ধরে জলমহলটির দখল নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে। হঠাৎ উত্তেজনার এক পর্যায়ে সোহেল ও তার সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা করা হয়। তাদের রক্ষা করতে গেলে তাকবীর, মীর রাফি ও রিমন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় গুরুতর আহতদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর অষ্টগ্রাম সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ। সন্ত্রাসী অষ্টগ্রাম উপজেলা বিএনপির সন্ত্রাসী বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের নেতৃত্বে এবং তার গুন্ডা বাহিনী প্রায় 50 থেকে 60 জন লোক মিলে আমার অতর্কিত হামলা চালায়। আমার ছাত্র দল, যুব দল এবং শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপরে। পশ্চিমবঙ্গ জুড়ে বইছে কনকনে হিমেল হাওয়া। এক ধাক্কায় 9 ডিগ্রির নিচে নেমে গেল কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা। গত বছরের শেষ দিন ছিল চলতি মৌসুমে শহরের সবচেয়ে শীতলতম দিন। সে রেকর্ড ভেঙে নতুন তাপমাত্রার রেকর্ড হয়েছে। নিম্নচাপ সৃষ্টি হওয়ার শীতল বাতাসের কারণেই ক্রমশ নামছে পশ্চিমবঙ্গের তাপমাত্রার পারদ। কলকাতার আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক কর্মকর্তা হাবিবুর রহমান জানিয়েছেন, পশ্চিমবঙ্গে শীত বাড়ছে। বাংলায় শীত ডেকে এনেছে মন ভালো করা আবহাওয়া। গত সোমবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের বুকে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। ফলে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ধীরে ধীরে পারদ আরও নামছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম সহ রাজ্যের 9টি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে কলকাতার আলিপুর আবহাওয়া দফতর। তবে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 1.3 ডিগ্রিতে।
চলতি মৌসুমে তুষারপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিংয়ে। এছাড়াও তুষারপাত হতে পারে সান্দাকফু, মানেগঞ্জ, ঘুম সহ উঁচু পার্বত্য এলাকায়। আবারও গ্রিনল্যান্ড অধিগ্রহণের সম্ভাবনা ঘিরে সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, আর্কটিক অঞ্চলের প্রতিদ্বন্দ্বী শক্তির প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। সে কারণে প্রয়োজনের সামরিক বিকল্প বিবেচনায় রাখা হতে পারে। ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ড অঞ্চলে রাশিয়া ও চীনের সামরিক উপস্থিতি বাড়ছে এবং দ্বীপটি নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা ডেনমার্কের নেই। এ অবস্থায় আর্কটিক অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা প্রয়োজন হতে পারে। তবে এই অবস্থান ন্যাটো জোটে অস্থিরতা তৈরি করতে পারে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইউরোপীয় দেশগুলো। ডেনমার্ক সহ একাধিক ইউরোপীয় রাষ্ট্রের যৌথ ঘোষণায় বলা হয়েছে, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণ ও ডেনমার্ক। কানাডাও ডেনমার্কের পাশে থাকার ঘোষণা দিয়েছে। এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ট্রাম্পকে সম্মানজনক সংলাপের আহ্বান জানিয়ে জরুরি কূটনৈতিক আলোচনার অনুরোধ করেছেন, যদিও ডেনমার্ক যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। একই সঙ্গে গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রশাসনের ভেতরেও মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে। 11 দলীয় জোটে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলা শাখার বিভিন্ন পদে থাকা 5 নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ফেনী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের কথা জানান তারা। পদত্যাগ করা নেতারা হলেন ফেনী জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভ ও আব্দুর রহিম, সদস্য নূরে আজিম, জুনায়েদ হোসেন ও আজিজুল হক। সংবাদ সম্মেলনে তারা উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি মধ্যম পন্থার রাজনীতি করার কথা বললেও বর্তমানে নিজস্ব মতাদর্শ থেকে সরে দাঁড়িয়েছে। ব্যক্তিগত নীতিগত দিক বিবেচনায় স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন বলে জানান তারা। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে আছে জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাবু, আমার আরও ডানে আছে মোহাম্মদ জুনায়েদ হোসেন, জেলা কমিটির সদস্য। আমার বামে আছেন মোহাম্মদ নূরে আজিম, জেলা কমিটির সদস্য। আমরা একসাথে সিদ্ধান্ত নিয়েছি, আমরা একসাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে জাতীয় নাগরিক পার্টিতে জেলা কমিটিতে কাজ করেছি এবং আমরা এনসিপি, আমরা একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে মধ্যমপন্থা রাজনীতি করে বলেছে, তারা 300 আসনে প্রার্থী দিয়ে বলেছে, তারা কোনো জোটে যাবে এরকম কিছু আমাদেরকে শুরু থেকে জানাননি। হঠাৎ তারা সিদ্ধান্ত নিয়েছে জোটে যাবে, এই জন্য আমরা স্বেচ্ছা স্বজ্ঞানে এনসিপির পদ থেকে পদত্যাগ করেছি। ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুতিতে রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও সমন্বয়কারী উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি। মঙ্গলবার তিনি সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও প্রস্তুতির সার্বিক অবস্থা নিয়ে বক্তব্য দেন। বক্তব্যে সাইয়ারি বলেন, সশস্ত্র বাহিনীর প্রস্তুতি অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে। তার ভাষায়, সেনা সদস্যদের দৃঢ় মনোবল, লড়াইয়ের স্পৃহা, অটল বিশ্বাস ও জনগণের প্রত্যক্ষ ও শক্তিশালী সমর্থনের কারণে এই প্রস্তুতি এখন একটি অস্বীকার্য বাস্তবতায় পরিণত হয়েছে। রিয়ার অ্যাডমিরাল আরও বলেন, সেনাবাহিনীর যুদ্ধ ক্ষমতা জোরদারে তরুণ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি জোর দিয়ে বলেন, নিবেদিত প্রাণে সেনা সদস্যরাই সশস্ত্র বাহিনীর মূল ভিত্তি। তার মতে, যুদ্ধক্ষেত্রে তরুণ বাহিনীর কার্যকারিতা ইতিহাসে সুপ্রতিষ্ঠিত, যার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় পবিত্র প্রতিরক্ষা চলাকালীন তাদের গৌরবোজ্জ্বল ও ব্যতিক্রমী পারফরমেন্সে।